হ্যাঁ, এখন দ্রুত আপনার এই খরচটা না করে ফেললে পরে তো আপনার সব অব্যবহৃত থেকে যাবে, ওটা ফেরত যাবে, ফলে আপনি এই টাকাটা খরচ করতে পারবেন না। তাহলে এই দ্রুততার সাথে এটা করার সময় তাহলে কি হয়, কাজের মান নষ্ট হয় এবং কাজের সাথে দুর্নীতি হয়, এটার ভেতরে কাজের মানে মানুষ ওই উপকারটা পায় না। ফলে প্রত্যেক এটা কোয়ার্টারে সরকারকে এই বিষয়ে জবাবদিহি করতে হবে, কতটুকু হয়েছে সেটার একটা দিতে হবে। আপনার কাছে আবার আসবো, আপনার কাছে একটু যেতে চাই, রাজনৈতিক প্রতিশ্রুতি ভঙ্গ করলে কি কোনো জবাব দিতে থাকা উচিত কিনা? আসলে আমরা দেখছি, আমরা রাজনৈতিক নেতারা ময়দানে এক কথা বলেন, সেভাবে বাস্তবায়ন আমরা অনেক সময় দেখেছি, মানে ঘরে ঘরে চাকরি দিবে, বরঞ্চ ঘরে ঘরে বেকার তৈরি হয়েছে, এমন হয়েছে। আমরা বলছি যে জুলাই সনদ বাস্তবায়ন করবে, আবার বলছে ক্ষমতা আসার পরে সেটা আমাদের মানে এক ধরনের স্ট্যান্ডবাজি ছিল যেন নির্বাচন করার জন্য। এই যে রাজনীতিবিদরা আসলে এটা জবাব দিতে থাকে না, এইটা জবাবদিহিতার আওতা আনা দরকার কিনা আসলে এই ধরনের রাজনৈতিক অঙ্গীকারগুলোর জন্য, প্রতিশ্রুতির জন্য আসলে কি মনে করছেন? আসলে এই যে জবাবদিহিতার যে সংস্কৃতি, হ্যাঁ, এটা আমাদের দেশে তৈরি হয় না। কারণ আমরা দেখেছি যে 1996 সালে যে তত্ত্বাবধায়ক সরকারের যে আন্দোলন, সেই আন্দোলনে একটা সময় মানে বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল জামাত, আওয়ামী লীগ, এরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছিল জাতীয় পার্টি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে। তো সেই আন্দোলনে আমরা দেখলাম যে প্রচুর রক্তপাত হলো, হ্যাঁ, ভাঙচুর হলো, হ্যাঁ, অনেক। আমি নিজে দেখেছি যে কি পরিমাণ ভাঙচুর হয়েছে। হ্যাঁ, এইভাবে সোভানবাগে 2টা পেট্রোল পাম্প জ্বালিয়ে দেওয়া হয়েছিল দেখেছি, সেখানে জনতা ব্যাংক জ্বালিয়ে দেওয়া হয়েছিল, হ্যাঁ, এরকম বিভিন্ন জায়গায়। তো সেই তত্ত্বাবধায়ক সরকার যখন আসলো, সেই তত্ত্বাবধায়ক সরকার কিন্তু আবার সেই আদালতের ঘাড়ে বন্দুক রেখে এবং সংসদকে ব্যবহার করেই সংখ্যাকে 2/3 সংখ্যাগরিষ্ঠতার যে এইটাকে ব্যবহার করেই তারা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বিলোপ করলো। এখন এই আওয়াজটা তখনই উঠার দরকার ছিল যে এই তত্ত্বাবধায়ক সরকার আনতে আপনারা কি পরিমাণ দেশের ক্ষতি করেছেন, আপনাদের কি পরিমাণ জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে, সেই জবাবদিহিতা আওয়ামী লীগের কাছ থেকে, শেখ হাসিনার কাছ থেকে, আওয়ামী লীগ সহ সমস্ত জনগণের তখনই জবাবদিহিতা চাওয়ার দরকার ছিল। আবার সেই তত্ত্বাবধায়ক সরকার বিলুপ করার পরে এবং এই বিলুপ করার পরে যখন আবার বিরোধী দলগুলো তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করলো, সেটাকে দমন করতে আবার রক্তপাত হলো। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে আমি এই আজকে এক কথা বললাম আমার স্বার্থে, আমি আবার কথা পরিবর্তন করলাম। এই চর্চাটা বাংলাদেশে এখনো হয় নাই। তো হয় নাই বিদায় যে আর হবে না এরকম না বিষয়টা। এখন আমাদেরকে প্রশ্ন করা দরকার, যখন সালাউদ্দিন সাহেব বলে যে আমরা যদি মেনে না নিতাম জুলাই সনদে স্বাক্ষর না করতাম, তাহলে আমরা আশঙ্কা করেছিলাম যে নির্বাচন পিছিয়ে দেবে। হ্যাঁ, আমি তো মনে করি রাজনীতিবিদ হিসাবে এটা চরম নির্লজ্জতা। উনি কিভাবে প্রকাশ্যে এইরকম দ্বিচারিতা করে, যে যেখানে আমরা সরাসরি দেখেছি তারা জুলাই সনদে স্বাক্ষর করেছে, সেই জুলাই সনদকে নাকি স্বাক্ষর করেছে তারা তাড়াতাড়ি নির্বাচনের জন্য। এই যে এখন এই জবাবদিহিতা কার কাছে করবে? প্রথম আমি মনে করি জবাবদিহিতার জন্য নিজ দলের যারা নেতাকর্মী রয়েছে, সমর্থক রয়েছে, আসলে তারাই তাদের নেতাকে জবাবদিহিতার আওতায় আনুক। এরপরে দেশের জনগণ। আমরা যদি আমাদের দেশের এই জবাবদিহিতার সংস্কৃতি কেন গড়ে ওঠে না? কারণ আমাদের মধ্যে আসলে যারা রাজনীতিতে সাধারণ নেতাকর্মী সমর্থক রয়েছে, তারা যদি নিজ দলের নেতৃবৃন্দ তারা যদি যত বড়ই ভুল করুক, যত বড়ই অপরাধ করুক, তারা এইটা তারা অপরাধ বা ভুল হিসেবে আসলে তারা দেখে তখন লাগে না। তো যার ফলে এই জবাবদিহিতার সংস্কৃতি গড়ে উঠে নাই। আর রুবেল ভাই যেটা বলেছে, আমার একটা খুব এই বিষয়টা নিয়ে আমি কথা বলতাম, সেটা হচ্ছে এই যে স্বাস্থ্য খাতের বরাদ্দ, এইটা সঠিকভাবে ব্যবহার না হওয়ার কারণে বরাদ্দ নাকি ফেরতও যায়। আপনি চিন্তা করেন যে রাজশাহী মেডিকেল কলেজে শুধুমাত্র আইসিইউর অভাবে 300 শিশু মারা গেল, শুধু আইসিইউর অভাবে। আপনি বড় বড় জেলা শহরগুলোতে অহরহ এই ঘটনাগুলো ঘটে। আমি যেই গাজীপুরে বসবাস করি, সেই গাজীপুরে একটা সরকারি হাসপাতাল আছে, তাজউদ্দিন মেডিকেল কলেজ। এই তাজউদ্দিন মেডিকেল কলেজে মাত্র 500 শয্যা। আপনি চিন্তা করেন যেই শহরের মধ্যে প্রায় 1.5 লক্ষ মানুষ, সেই শহরের প্রধান মেডিকেলে 500 শয্যার হাসপাতাল সেটা, এবং সেখানে আইসিইউ আছে মাত্র 10টা, এবং সেখানে যত প্যাথোলজি টেস্ট করা মানে টেস্ট লাগবে, ডাক্তাররা মনে করেন 10 টাকা টিকিট কেটে আপনার ডাক্তার ঠিকই দেখবে, কিন্তু 10,000 টাকা টেস্ট লিখে দিবে। তার আশপাশে গড়ে উঠেছে আরো বিভিন্ন ব্যাঙের ছাতার মতো প্যাথোলজি যে ডায়াগনস্টিক সেন্টারগুলো, সেইগুলো গড়ে উঠেছে, এবং তারা সেখানে এসে বসে থাকে। সামান্য একটা, আমি নিজে সাক্ষী, সামান্য একটা রক্ত পরীক্ষা, সেইটা তারা কি করে, ওই যে বাইরে থেকে যে প্যাথোলজির এজেন্ট সে ওখানে উপস্থিত, সে রক্ত নেয়,
মেডিকেল থেকে রক্ত নেয় এবং সেটার রিপোর্ট এনে সে তার প্যাথোলজি সেন্টার থেকে রিপোর্ট এনে দেয়। এই যে অবস্থা,